নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো গাইস, এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ান ফুটবল আপডেটস নিয়ে। তো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেটস আছে, সেগুলোই তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো আজকে উত্তরপ্রদেশের সিএম যোগী আদিত্যনাথজির উদ্যোগে কিন্তু সিএম কাপ, চিফ মিনিস্টার কাপ ছিল। সেখানে কিন্তু মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের ম্যাচ ছিল। দুটো দলই রিজার্ভ দল পাঠিয়েছিল, তবে সেই সিএম কাপে কিন্তু পেনাল্টিতে গিয়ে জিতল মোহনবাগান। একটা ডার্বিতে কিন্তু মোহনবাগান ইস্টবেঙ্গলকে হারালো। তো বেশ ভালো একটা ম্যাচ হলো, যেখানে প্রথমে মোহনবাগান সুহেল ভাটের গোলে এগিয়ে গিয়েছিল, পরে ইস্টবেঙ্গল গোল শোধ করে, তবে লাস্ট অব্দি পেনাল্টি শুট আউটে গিয়ে কিন্তু মোহনবাগান জিতে যায়। তো ম্যাচের কিছু গুরুত্বপূর্ণ মোমেন্টের কথা বললে সেখানে কিন্তু একটা ফ্রি কিক পায় মোহনবাগান, যেখান থেকে মোহনবাগানের প্রথম গোল আসে। শালা কিন্তু খুব সুন্দর বলটা রাখে এবং একটা দারুণ ফিনিশ কিন্তু আমরা সুহেল ভাটের তরফ থেকে দেখি। ভালো একটা ফিনিশে কিন্তু মোহনবাগানকে সুহেল ভাট ফার্স্ট হাফেই লিড দিয়ে দিয়েছিল। তবে পরবর্তীকালে গিয়ে মোহাম্মদ আশিক ইস্টবেঙ্গল হয়ে গোল শোধ করে, যেই গোলটার ক্ষেত্রে কিন্তু অবভিয়াসলি আমান সিকে ডান দিকের উইংতে দারুণ একটা রান করে এবং ভালো বল রাখে। আশিকের ফিনিশ এবং সেখান থেকে 1-1 হয়। পরবর্তীকালে সায়ন ব্যানার্জি কিন্তু রেড কার্ড দেখে, হলুদ কার্ডটা অলরেডি ছিল, এবং তারপর গিয়ে আমানদীপকে একটা বাজে ট্যাকেল করে, ফলে সেকেন্ড ইয়েলো কার্ড কিন্তু দেয় রেফারি। তারপর কিন্তু রেড কার্ডেও সে মাঠ ছাড়ে। তবে লাস্ট অব দি ম্যাচ 1-1 বলেই শেষ হয়ে গেছিল এবং পেনাল্টি শুট আউটে ম্যাচ যায়, যেখানে কিন্তু পরপর তন্ময় এবং বিষ্ণু ইস্টবেঙ্গলের পেনাল্টি মিস করে, অ্যাকচুয়ালি বাইরে মারে। উল্টো দিকে মোহনবাগান প্রথম পেনাল্টিটা কনভার্ট করলেও দ্বিতীয় পেনাল্টিটা কিন্তু ইস্টবেঙ্গলের গোলকিপার আদিত্য পাত্র দারুণ সেভ করে 3 নম্বর পেনাল্টি থেকে ইস্টবেঙ্গল গোল করে। উল্টো দিকে 3 নম্বর পেনাল্টি থেকে মোহনবাগানও গোল করে। 4 নম্বর পেনাল্টিটা কিন্তু ইস্টবেঙ্গলের শট অভিষেক ভালোয়ারি মোহনবাগানের গোলকিপার সেভ করে দেয়। উল্টো দিকে কিন্তু আবার মোহনবাগানের শটও আদিত্য পাত্র দারুণ একটা সেভ করে। দেন 5 নম্বর শটে ইস্টবেঙ্গল গোল করে এবং মোহনবাগানকে গোল করতেই হতো জিততে গেলে, নয়তো ম্যাচটা সাডেন ডেথে চলে যেত। এবং সেখানেই রবি রানা গিয়ে কিন্তু পেনাল্টিটা কনভার্ট করে এবং ম্যাচ কিন্তু পেনাল্টি শুট আউটে মোহনবাগান জিতে গেল। ইস্টবেঙ্গলকে হারিয়ে কিন্তু চিফ মিনিস্টার কাপ উত্তরপ্রদেশে জিতল মোহনবাগান। এরপর যদি আমরা কথা বলি ভারতের জাতীয় দলের খেলা নিয়ে, তো কালকে 3রা সেপ্টেম্বর কিন্তু মরিশাসের এগেনস্টে ইন্ডিয়া খেলতে নামছে মনোলো মার্কুয়েসের আন্ডারে। প্রথম ম্যাচ, ভারতের জাতীয় দলের প্রথম ম্যাচ মনোলো মার্কুয়েস রোকার আন্ডারে। এবং উল্টো দিকে মরিশাস র্যাঙ্কিংয়ে হয়তো অনেকটাই পিছিয়ে আছে, বাট আফ্রিকান কান্ট্রি, ফিজিক্যাল ফুটবল খেলবে, একটা ভালো ম্যাচ হবার পসিবিলিটি কিন্তু কালকে আছে। একটা ভালো ম্যাচ আমরা দেখতে পেতে পারি। এবার দেখা যাচ্ছে মনোলো মার্কুয়েস রোকা কিন্তু প্রথম ম্যাচে কীভাবে দলকে খেলায়, এক্সপেকটেশন তো অনেক হাই আছে। তবে যদি আমরা প্লেইং ইলেভেনের কথা বলি, কালকে টিম ইন্ডিয়াকে আমরা কীরকম প্লেইং ইলেভেন নিয়ে খেলতে দেখবো সেই নিয়ে যদি আলোচনা করি, তো দেখো পার্টিকুলারলি 4-2-3-1 সেই ফরমেশনে হয়তো আমরা ভারতের জাতীয় দলকে মানে লাইন আপ করতে দেখবো। এবং হয়তো মোহনবাগান দলের বেশিরভাগ প্লেয়ার কালকের ম্যাচে নাও খেলতে পারে, যেহেতু দুদিন আগেই ফাইনালের মতো একটা ম্যাচ খেলেছে, তো রেস্ট দেওয়া হতে পারে বেশিরভাগ প্লেয়ারকে। এবং সেখানে 4-2-3-1 ফরমেশনে গেলে মোটামুটি যেটা পসিবল একটা প্লেইং ইলেভেন হতে পারে, সেখানে কিন্তু অ্যাজ এ লেফট ব্যাক হয়তো আমরা জয় গুপ্তাকে দেখতে পাবো, অ্যাজ এ রাইট ব্যাক নিখিল পূজারিটি স্টার্ট করার সম্ভাবনা বেশি থাকছে। সেন্টার ব্যাকেদের কথা বললে আনোয়ার আলী, তাকে আমরা স্টার্ট করতে দেখবো, এবং সম্ভবত আনোয়ারের পাশে কিন্তু রাহুল ভেকে স্টার্ট করতে পারে। মেহতাব সিংয়েরও একটা পসিবিলিটি আছে, বাট মনে হচ্ছে কিন্তু জয়গুপ্তা, আনোয়ার আলী, রাহুল ভেকে এবং নিখিল পূজারি, এই লাইন আপের সঙ্গে কিন্তু ডিফেন্সে টিম ইন্ডিয়া যাবে মনোলো মার্কুয়েস রোকার আন্ডারে। দেন যদি আমরা সেন্ট্রাল মিডফিল্ডে চলে আসি, সেন্ট্রাল মিডফিল্ডে দেখো আপুইয়া এমন একটা প্লেয়ার যাকে সবসময় কোচ খেলাতে চাইবে, বাট যেহেতু আপুইয়া দুদিন আগে একটা ম্যাচ খেলেছে, এরকম একটা হাই ইন্টেন্সিটির ম্যাচ, সেখানে কতটা ফিট আছে সেটা একটা প্রশ্নের জায়গা। যদি আপুইয়া খেলে, আপুইয়ার সঙ্গে হয় জিকসন নয়তো সুরেশ, যে কেউ স্টার্ট করবে। আর যদি আপুইয়া না খেলে, সেক্ষেত্রে জিকসন আর সুরেশ, তাদের দুজনের একসাথে স্টার্ট করার সম্ভাবনাই সেখানে বেশি থাকছে। বাকি যদি আমরা অ্যাটাকের কথা বলি, দেখো নম্বর 10 রোলে আই থিঙ্ক শাহাল আব্দুল সামাদের প্রথম চয়েস হবে। এবার সাহালও কিন্তু আগের দিন খেলেছে ফাইনাল, বাট 45 মিনিটই খেলেছে, সেকেন্ড হাফে কোচ তাকে তুলে নিয়েছিল, ফলে অতটাও তার উপর চাপ পড়েনি। এবং আই থিঙ্ক সাহাল ছাড়া কিন্তু সেরকম ব্রেন্ডন যেহেতু নেই, নম্বর 10 একদম ভরসা করার মতো প্লেয়ার কে আছে? ইয়াসির আছে, বাট ইয়াসিরের ইঞ্জুরি ছিল। তো আই ফিল যে সাহালেরই স্টার্ট করার সম্ভাবনা কিন্তু অ্যাজ এ নম্বর 10 বেশি। রাইট উইঙ্গার হিসেবে লালিয়াঞ্জোলা সাংতে নো ডাউট প্রথম চয়েস হবে। লেফট উইঙ্গার হিসেবে নর্মালি হয়তো লিস্টনের প্রথম চয়েস হবার কথা, তবে যেহেতু লিস্টন ধরো মানে দুদিন আগে ম্যাচ খেলেছে, তাকে দিয়ে যদি স্টার্ট না করাতে যায়, সেখানে আমি তো এডমুন্ড লালব্রিন্ডিকা তাকে দেখতে চাইবে অ্যাজ এ লেফট উইঙ্গার। যদিও নাওরেম মহেশেরও অপশান আছে, নান্দা কুমারও আছে, বাট নাওরেম একটু অফ ফর্মে আছে। যদি নাওরেম মানে সেরা ফর্মে থাকতো, অবভিয়াসলি নাওরেমের সঙ্গেই যেতাম। হতে পারে যে নাওরেম মহেশ বা নন্দা কুমারের মধ্যে কেউ স্টার্ট করতে পারে, এবং সেখানে হয়তো অ্যাজ এ নম্বর 9 আমরা এডমুন্ডকেও খেলতে দেখতে পারি। তবে যদি এডমুন্ড লালব্রিন্ডিকা সে অ্যাজ এ লেফট উইঙ্গার স্টার্ট করে, সেখানে স্ট্রাইকারকে খেলবে সেটাই সব থেকে বড় প্রশ্ন। মনভীর সিং কি পারফেক্ট চয়েস হবে? হয়তো তার সঙ্গেই যেতে পারে, নয়তো কিয়ান নাসিরি।
কিয়ান নাসিরিকেও কিন্তু ট্রাস্ট করতে পারে কোচ মনোলো মার্কুয়েস। এবার এমনও হতে পারে যে লালিয়ানজোয়ালা ছাংতে তাকে অ্যাজ এ স্ট্রাইকার খেলিয়ে মনভীর সিং অথবা কিয়ান নাসিরি কাউকে রাইট উইঙ্গার খেলালো, ছাংতেকেও আমরা অ্যাজ এ সেন্টার ফরওয়ার্ড খেলতে দেখতে পেতে পারি, সেই চান্স আছে। কিন্তু দেখা যাক সেটা মনোলো মার্কুয়েস অ্যাজ এ সেন্টার ফরওয়ার্ড কাকে ভরসা করে, সেই দিকে কিন্তু মেনলি নজর থাকবে। বাকি ইন্ডিয়া বনাম মরিশাস খেলা কিন্তু কালকে, মানে 3 তারিখ সন্ধ্যে 7:30 থেকে, এবং খেলা তোমরা জিও সিনেমা এবং তার সঙ্গে টিভিতে স্পোর্টস 18 চ্যানেলে দেখতে পাবে। বাকি যদি আমরা চলে আসি ট্রান্সফার আপডেটের খবরে, সেখানে যা শোনা যাচ্ছে জামশেদপুর এফসির কিন্তু ষষ্ঠ বিদেশি হতে পারে লাজার সিরকোভিচ। লাস্ট মরশুম চেন্নাইয়ের দলে খেলেছিল, 32 বছর বয়সী সার্বিয়ান সেন্টার ব্যাক, খুব একটা যে ইমপ্রেসিভ ছিল সেরকম না, বাট সে কিন্তু জামশেদপুরের ষষ্ঠ বিদেশি হতে পারে। আর এর সঙ্গে যে বিষয়টা নিয়ে কালকে থেকে প্রশ্ন আসছে, আজকেও অনেক প্রশ্ন এসেছে। দেখো, আমি কনফার্মেশনের ওয়েট করছিলাম, প্রীতম কোটালের ডিল, প্রীতম কোটালের মোহনবাগানে ফেরা, বাট রাত 11টা প্রায় বাজতে গেলে এখনও কনফার্মেশন এলো না। আমি জানি না যে অ্যাকচুয়ালি কেন, যদি ডিল হয়ে থাকে কনফার্মেশন আসছে না, বা আদেও হয়েছে কিনা। তো কালকে আমি এই জন্যই অ্যাকচুয়ালি ভিডিও দিইনি, কালকেও আমি ওয়েট করছিলাম রাত অবধি যে কোনো একটা কিছু হতে পারে, একটা তো মানে আভাস পাওয়া যাচ্ছে যে হতে পারে, বাট কনফার্মেশন আসছে না। দেখা যাক আজকে লাস্ট অব্দি আসে কিনা, রাত্রে গিয়ে এলে টেলিগ্রামে জানিয়ে দেবো। যদি টেলিগ্রামে না জয়েন করে থাকো, আমি মানে নিচে লিঙ্ক দিয়ে দিচ্ছি কমেন্টে। তো সেটা হচ্ছে যে প্রীতম কোটালের মোহনবাগানে ফেরা নিয়ে কিন্তু এখনও কথাবার্তা চলছে, ট্রান্সফার উইন্ডো বন্ধ হয়ে গিয়েছে। সেখানে শোনা যাচ্ছিল যে একটা মিউচুয়াল টার্মিনেশন হতে পারে, কেরালা ব্লাস্টার্স এফসি মিউচুয়ালি প্রীতম কোটালের সঙ্গে কন্ট্রাক্ট টার্মিনেট করে নেবে, ফলে প্রীতম কোটাল ফ্রি প্লেয়ার হয়ে যাবে এবং মোহনবাগান দলে প্রীতম কোটাল যোগ দেবে। উল্টো দিকে কিন্তু তার বদলে মোহনবাগান দীপক তাঙ্গাড়ির সঙ্গে মিউচুয়াল টার্মিনেশন করবে, দীপক তাঙ্গাড়ি গিয়ে কিন্তু কেরালাতে যোগ দেবে। মোহনবাগানের একটা সেন্টার ব্যাক চাই, এরকম অবস্থা। সেখানে মোহনবাগান প্রীতমের জন্য একদম অল আউট যাবে, এবং ফলে দীপক তাঙ্গাড়িকে কিন্তু কেরালাকে দিয়ে দেবে। কেরালাও একজন সিডিএম খুঁজছে, জিকসনকে হারানোর পর সেই রোলে তারা দীপক তাঙ্গাড়িকে ইউজ করবে। এবার এই ডিলটা মোহনবাগানের জন্য কতটা ভালো হলো না খারাপ হলো, সেই নিয়ে যখন এই ডিলটার কনফার্মেশন আসবে তখন আমরা আলোচনা করব যে ডিলটা হয়ে গিয়েছে, তারপর এই আলোচনাগুলো করা যেতে পারে। বাট এখন অবধি যেহেতু কনফার্মেশন আসেনি ভালো সোর্স থেকে যে ডিলটা হয়ে গিয়েছে, তারপরে আমরা এই নিয়ে আলোচনা করতে পারি। তবে এখনও অবধি কিন্তু সেই মানে ভালো সোর্স থেকে একদম এই ডিলটা একদম হয়ে গিয়েছে, কমপ্লিট হয়ে গিয়েছে, সেই খবর আসেনি। দেখো, এবার আমি জানি না যে অ্যাকচুয়ালি মোহনবাগান তো প্রথমেই দীপক তাঙ্গাড়িকে দিয়ে দিতে পারত, কেরালা তো প্রথমেই অফার করেছিল লোন ডিলে দীপক তাঙ্গাড়ি কেরালাতে, প্রীতম কোটাল মোহনবাগানে, বাট সেটা সেই সময় মোহনবাগান অ্যাকসেপ্ট করেনি। এখন উপায় নেই দেখে অ্যাকসেপ্ট করতে হচ্ছে। যাই হোক, সেই নিয়ে আমরা পরে আলোচনা করব। বাট এরকম একটা ডিল হওয়ার সম্ভাবনা আছে, বাট যারা জিজ্ঞেস করছো হয়ে গেছে কিনা, আমি কিন্তু এখনও ভালো সোর্স থেকে কনফার্মেশন পাইনি, ফলে ওয়েট করছি। কনফার্মেশন পেলে তোমাদেরকে আমি টেলিগ্রামে জানিয়ে দেবো সঙ্গে সঙ্গে, আর কালকে ভিডিও পেয়ে যাবে যদি আজকে রাত্রে কনফার্মেশন আসে, ঠিক আছে। বাকি যদি আমরা কথা বলি মোহনবাগানের আরেক ডিফেন্ডার আলবার্তো রড্রিগেজ, যার কিন্তু মানে ইনজুরি লেগেছিল আগের দিন ফাইনাল ম্যাচে, তো সেটাও একটু খারাপ খবরই আছে যে আলবার্তো রড্রিগেজ কিন্তু 2 থেকে 3 সপ্তাহ লাগতে পারে তার ইনজুরিটা সারতে। ফলে কিন্তু আইএসএল এর প্রথম ম্যাচটা মুম্বাইয়ের সঙ্গে তিনি মিস করতে পারেন, প্রথম এএফসির ম্যাচটা মিস করতে পারেন, এবং মোহনবাগান ডিফেন্সের যেরকম অবস্থা সেখানে আলবার্তো চোট পাওয়াটা কিন্তু খুব একটা খারাপ খবর। এটা কিন্তু মোহনবাগানের জন্য একটা রীতিমতো বড় ধাক্কা। হোপফুলি আলবার্তো তাড়াতাড়ি ফিরবে, বাট প্রথম আইএসএল ম্যাচটা কিন্তু মিস করার একটা ভালো রকম চান্স আছে। আর এর সঙ্গে আইএসএল নিয়ে আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে কর্ণাটকের কোম্পানি নন্দিনী, তারা নাকি আইএসএল এর কিন্তু টাইটেল স্পন্সর হতে চলেছে। মানে লাস্ট মরশুম কিন্তু আইএসএল এর কোনো টাইটেল স্পন্সর ছিল না, আগে যেটা হিরো ছিল আমরা বলতাম হিরো আইএসএল, লাস্ট মরশুম কেউ ছিল না। এই মরশুম নন্দিনী যুক্ত হতে পারে, মানে তারপর আমরা কি বলবো, নন্দিনী আইএসএল, শুনতে কিন্তু একটু অন্যরকম লাগবে। যাই হোক, এই আপডেটগুলোই তোমাদেরকে এই ভিডিওতে দেবার ছিল। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, সেই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।